নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের 89 নাম্বার ক্লাস। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, তো সেই ক্লাসগুলোর তোমরা লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখানে প্লেলিস্ট করা আছে এবং সেখান থেকে তোমরা ভালোভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে পারবে। আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, শ্রী চৈতন্যদেব বাংলায় কার সমসাময়িক ছিলেন? অর্থাৎ শ্রী চৈতন্যদেব কার সময় ছিলেন তিনি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, আলাউদ্দিন হোসেন শাহ। তো আলাউদ্দিন হোসেন শাহর সমসাময়িক ছিলেন হচ্ছে শ্রী চৈতন্যদেব। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকৃত নাম হচ্ছে বিশ্বস্তর মিত্র। তিনি গৌরাঙ্গ চন্দ্র দেব নামেও পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, আজিমুল্লাহ নিম্নলিখিত কোন ব্যক্তির বিশ্বস্ত অনুচর ছিলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসতে পারে এরকম প্রশ্ন। তো মনে রাখবে, আজিমুল্লাহ ছিলেন হচ্ছে নানা সাহেবের বিশ্বস্ত অনুচর। তো নানা সাহেব পেশোয়া দ্বিতীয় এর প্রকৃত নাম ছিল হচ্ছে গোবিন্দ ধন্দুপন্থ। তিনি ছিলেন দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র, যিনি 1857 সালের বিদ্রোহের সময় কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন। এটা কিন্তু পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এটা ভালো করে মনে রাখবে যে এরকম প্রশ্ন আসে যে 1857 সালের বিদ্রোহের সময় কানপুরে সেই সিপাহী বিদ্রোহের সময় নেতৃত্ব কে দিয়েছিলেন? অ্যান্সার হবে এখানে নানা সাহেব। নেক্সট প্রশ্ন, রামপ্রসাদ বিসমিল কোন মামলার জন্য খ্যাত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট। তো তোমরা লাইভ কমেন্টে অ্যান্সার করতে থাকো। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, কাকরি ষড়যন্ত্র মামলা। তো রামপ্রসাদ বিসমিল হচ্ছে কাকরি ষড়যন্ত্র মামলার জন্য খ্যাত। তো রামপ্রসাদ বিসমিল 1918 সালে মৈনপুরী ষড়যন্ত্র এবং 1925 সালে কাকরি ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। বিসমিলকে তার বিপ্লবী কর্মকাণ্ডের জন্য 1927 সালের 19 ডিসেম্বর ব্রিটিশরা ফাঁসি দিয়েছিল। নেক্সট প্রশ্ন, 1945 সালে আজাদ হিন্দ ফৌজের বন্দী সেনানীদের মামলায় কোন জাতীয় নেতা সৈন্যদের সপক্ষে সওয়াল করতে চাননি? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাজা গোপালাচারী। তো 1945 সালের নভেম্বরে লাল কেল্লায় ইন্ডিয়ান আর্মি ট্রায়াল শুরু হয়েছিল। এটাও তোমরা মনে রাখবে এবং এটাও কিন্তু পরীক্ষায় আসে বারবার। পরের প্রশ্ন, তিলক অর্থাৎ বালগঙ্গাধর তিলক কর বন্ধ অভিযান কবে শুরু করেছিলেন? এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমরা যেগুলো দেখবে তোমাদের নতুন প্রশ্ন, সেগুলো তোমরা খাতায় লিখে রাখতে পারো, তাহলে তোমাদের পরে রিভাইজ করতে সুবিধা হবে। আর তোমরা যদি আমাদের এই ক্লাসের যত ক্লাস হচ্ছে সব পিডিএফ পেতে চাও, তাহলে তোমরা সেই পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো। আর তোমরা যদি পিডিএফটা নাও, তাহলে তোমাদের ফিউচারে যত ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ স্পেশাল জিকে ক্লাসের যত ক্লাস হবে, তো সেই সব ক্লাসের তোমরা পিডিএফ তোমাদের নেক্সট প্রতি উইকে তোমাদের ইমেলে পাঠিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ, 1896 খ্রিস্টাব্দে। 1916 সালে, এর সাথে সাথে মনে রাখবে যে 1916 সালের এপ্রিল মাসে বালগঙ্গাধর তিলক পুনাতে হোম রুল আন্দোলন শুরু করেছিলেন। এটাও ভালো পয়েন্ট, এখান থেকেও প্রশ্ন আসে পরীক্ষায়। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা কে ছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অরুণা আসাফ আলী, অপশন সি। তো ভারত ছাড়ো আন্দোলনকে ওয়ার্ধা প্রস্তাব এবং নেতৃত্বহীন বিদ্রোহ বলা হয়। আর তমলুকে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মাতঙ্গিনী হাজরা, যাকে গান্ধী বুড়ি বলা হয়। আর অসমে পুলিশের গুলিতে নিহত হন হচ্ছে কনকলতা বড়ুয়া। এই পুরো প্যারাগ্রাফটা খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে, তো ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, কোন রাজ্যে গ্রাফাইটের সর্বাধিক ভাণ্ডার মজুদ রয়েছে? তো মনে রাখবে, আমাদের ভারতে সবথেকে বেশি গ্রাফাইট পাওয়া যায় হচ্ছে
অরুণাচল প্রদেশ রাজ্যে, অপশান সি। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি একটি কৃত্রিম বন্দর? কান্দালা, ম্যাঙ্গালোর, চেন্নাই নাকি কোচিন? তো একটি কৃত্রিম বন্দরের উদাহরণ হচ্ছে চেন্নাই বন্দর, অপশান সি। পরের প্রশ্ন, বিনোবা ভাবে এর ভূদান আন্দোলনের প্রাথমিক পর্বের সঙ্গে নিম্নলিখিত কোন স্থানটি যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার এই প্রশ্নটা পরীক্ষায় আসে। তো মনে রাখবে, বিনোবা ভাবে তার ভূদান আন্দোলনের প্রাথমিক পর্বের সাথে যে স্থানটি যুক্ত সেটা হচ্ছে পোচামপল্লী। এটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত পোচামপল্লী। তো ভূদান আন্দোলন 1951 সালে আচার্য বিনোবা ভাবে ভারতের পোচামপল্লী গ্রামে, যেটা তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত, সেখানে শুরু হয়েছিল। আর বিনোবা ভাবে ছিলেন প্রথম স্বতন্ত্র সত্যাগ্রহী, আর নেহেরু ছিলেন হচ্ছে দ্বিতীয় স্বতন্ত্র সত্যাগ্রহী। পরের প্রশ্ন, প্রাণী কোষে কোন কোষীয় অঙ্গাণুটি হচ্ছে স্পিন্ডল গঠন করে? এই প্রশ্নটাও বারবার রিপিট হয়, মোস্ট রিপিটেড প্রশ্ন। অপশান হচ্ছে লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম নাকি রাইবোজোম। তো কোনটা হচ্ছে স্পিন্ডল গঠন করে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোম হলো প্রাণীকোষে উপস্থিত একটি সাইটোপ্লাজমিক অর্গানেল। পরের প্রশ্ন, কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা যদি সংকট উষ্ণতার নিচে থাকে তাহলে তাকে কী বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান হচ্ছে গ্যাস, বাষ্প, তরল নাকি অতি তরল। তো মনে রাখবে, কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা যদি তার সংকট উষ্ণতার নিচে থাকে তখন তাকে বলা হয় হচ্ছে বাষ্পীয় অবস্থা, অপশান বি। নেক্সট প্রশ্ন, একটি অত্যন্ত প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া বলে কাকে? এটা তো তোমরা কম বেশি সবাই পারবে, আগেও তোমাদের পড়ানো হয়েছিল। তো অ্যান্সার হয়ে যাবে এটার অপশান ডি, বাষ্পমোচন। তো বাষ্পমোচনকে হচ্ছে উদ্ভিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া বলা হয়। নেক্সট প্রশ্ন, কোন রক্তযুক্ত মানুষকে সর্বজনীন দাতা বলা হয়? এটাও বারবার রিপিট হয় প্রশ্নটা, এবং তোমরা সবাই পারবে অ্যান্সার হবে অপশান ডি, ও গ্রুপের রক্তকে বলা হয় সর্বজনীন দাতা। তো কার্ল ল্যান্ডস্টাইনারকে 1900 সালে এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে আবিষ্কারের জন্য কৃতিত্ব দেওয়া হয়। এটাও ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, কোন নিষ্ক্রিয় মৌলটি হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ? তো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন এগুলো সবই হচ্ছে নিষ্ক্রিয় মৌল। আর এই নিষ্ক্রিয় মৌলগুলির মধ্যে তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে একমাত্র রেডন, অপশান ডি। পরের প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে গ্লোবাল লবণের দ্রাব্যতা কী হয়? হ্রাস পায়, বৃদ্ধি পায়, একই থাকে নাকি 0 থেকে 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায় এবং তারপরে হ্রাস পেতে শুরু করে। নেক্সট প্রশ্ন, সবার কার্য পরিচালনা করার জন্য লোকসভার মোট সদস্য সংখ্যার ন্যূনতম কত শতাংশের উপস্থিতি আবশ্যক? আর এই যেই ন্যূনতম শতাংশের উপস্থিতি দরকার সেই সংখ্যাকে বলা হয় কোরাম। এটাও মনে রাখবে, এটাও কিন্তু পরীক্ষায় আসে যে কোরাম কাকে বলা হয়। তো এই কোরাম হচ্ছে মনে রাখবে 1/10, অর্থাৎ 1/10, অর্থাৎ লোকসভায় যত সদস্য থাকে তার 1/10 যদি সদস্য থাকে তাহলে লোকসভার কাজ করা যাবে, আর যদি এর কম থাকে তাহলে লোকসভার কাজ হবে না। নেক্সট প্রশ্ন, উপরাষ্ট্রপতির পদচ্যুত অর্থাৎ ইমপিচমেন্ট সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হয় কোথায়? রাজ্য বিধানসভা, লোকসভা, রাজ্যসভা নাকি রাষ্ট্রপতির নির্দেশের পরে? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তো আমরা কি জানি যে উপরাষ্ট্রপতি কোথায় থাকে, লোকসভা না রাজ্যসভাতে? তো আমরা জানি যে উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভাতে থাকে। তো তার ইমপিচমেন্ট অর্থাৎ পদচ্যুত করার প্রস্তাবও সেই রাজ্যসভাতেই আনতে হবে। তো এখানে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো উপরাষ্ট্রপতির পদচ্যুত সংক্রান্ত প্রস্তাবটি শুধুমাত্র রাজ্যসভাতেই উপস্থাপন করা যায়। এই প্রস্তাবটি রাজ্যসভাতে মোট সদস্যের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় পাশ হওয়ার পর লোকসভাতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাশ হলে উপরাষ্ট্রপতি পদচ্যুত হবেন। নেক্সট প্রশ্ন,
কৃষিক্ষেত্রে ঋণাত্মক উন্নয়ন হয়েছিল কোন পরিকল্পনার সময়? তো এখানে পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে দেখো আবার প্রশ্ন এসে গেছে, এটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে, পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে প্রশ্ন। তো মনে রাখবে কৃষিক্ষেত্রে ঋণাত্মক উন্নয়ন হয়েছিল হচ্ছে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি, তৃতীয়। তো তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় হচ্ছে কৃষিক্ষেত্রে কোনো উন্নয়ন হয়নি, বরং ঋণাত্মক উন্নয়ন হয়েছিল। নেক্সট প্রশ্ন, অধিকাংশ সরকারি ক্ষেত্র পরিচালক হয় কোন অর্থনীতিতে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সমাজতান্ত্রিক অর্থনীতিতে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন রিটের মাধ্যমে আদালত বন্দি ব্যক্তিকে মুক্তি দিতে পারে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন হচ্ছে প্রহিবিশন, ম্যান্ডামাস, হ্যাবেস কর্পাস নাকি কো ওয়ারান্টো। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, হ্যাবিয়াস কর্পাস। তো হ্যাবিয়াস কর্পাস রিটের মাধ্যমে আদালত বন্দি ব্যক্তিকে মুক্তি দিতে পারে। তো হ্যাবিয়াস কর্পাস একটি লাতিন শব্দ যার অর্থ হচ্ছে সশরীরে হাজির করা। এই রিটের মাধ্যমে আদালত কর্তৃপক্ষ আটক ব্যক্তিকে অবিলম্বে আদালতে হাজির করার নির্দেশ দেয়, আর আটক বিধি সম্মত না হলে আদালত আটক ব্যক্তিকে মুক্তির নির্দেশ দিয়ে দেয়। নেক্সট প্রশ্ন, সংসদীয় পরিভাষায় ক্লোজারের অর্থ কী? সংসদ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার ভাষায় ক্লোজারের অর্থ কী? তো অ্যান্সার হয়ে যাবে এখানে কোনো প্রস্তাব নিয়ে বিতর্কের অবসান, অর্থাৎ কোনো যদি প্রস্তাব রাখা হয় সেটা নিয়ে যদি বিতর্ক হতে থাকে, তো সেই বিতর্ক যখন অবসান হয় তখন সেই অবস্থাকে বলা হয় ক্লোজার। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়নপত্র কতজন নির্বাচক দ্বারা সমর্থিত হতে হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, মিনিমাম 50 জনের দ্বারা সমর্থিত হতে হবে। নেক্সট প্রশ্ন, সংবিধানের কেন্দ্রীয় তালিকাতে কতগুলি বিষয়ের উল্লেখ আছে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমরা জানি 3টি তালিকা হয়, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যৌথ তালিকা। তো মনে রাখবে কেন্দ্রীয় তালিকার মধ্যে মোট 97টি বিষয় রয়েছে। তো সংবিধানের আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়গুলিকে 3টি তালিকায় বিভক্ত করা হয়েছে, যথা কেন্দ্রীয় তালিকা যেখানে 97টি বিষয় রয়েছে, এরপরে রাজ্য তালিকা যেখানে 66টি বিষয় রয়েছে, এরপরে আছে যুগ্ম তালিকা যেখানে 47টি বিষয় রয়েছে। আর কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা, রাজ্য তালিকাভুক্ত বিষয়ে রাজ্য আইনসভা এবং যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে সংসদ ও রাজ্য আইনসভা উভয়ই আইন প্রণয়ন করতে পারে। নেক্সট প্রশ্ন, এসআই পদ্ধতিতে বরফ গলনের লিন তাপ কত? এটা মোস্ট রিপিটেড প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে প্রশ্নটা, তো ভালো করে মনে রাখবেন। এটার সঠিক অ্যান্সার হবে অপশন বি, 336 জুল পার কেজি। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে বরফ গলনের লিন তাপ। নেক্সট প্রশ্ন, চাপ দিয়ে 2 বা ততোধিক বরফ খণ্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে কি বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আগেও তোমাদের পড়ানো হয়েছিল। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, পুনঃশীলীভবন। তো চাপ দিয়ে যদি 2টি বরফ খণ্ডকে অনেকক্ষণ জুড়ে রাখা হয় এবং তারপর সেটাকে ছেড়ে দেওয়া হয়, তখন দেখা যাবে যে বরফ খণ্ড দুটো একসাথে জোড়া লেগে গেছে, এবং এই প্রক্রিয়াকেই বলা হয় হচ্ছে পুনঃশীলীভবন। নেক্সট প্রশ্ন, কে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনের আহ্বান জানান? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনের আহ্বান জানান হচ্ছে আমাদের ভারতের রাষ্ট্রপতি। তো সংবিধানের 108 নম্বর ধারা অনুযায়ী বিশেষ কিছু সময়ে রাষ্ট্রপতি যৌথ অধিবেশনের আহ্বান করেন। এই সভায় সভাপতিত্ব করেন হচ্ছে লোকসভার স্পিকার। এইখানে এই দুটো পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, যে 108 নম্বর ধারা অনুযায়ী হচ্ছে যৌথ অধিবেশন ডাকা হয়, আর সেই যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন হচ্ছে লোকসভার স্পিকার। এই দুটো পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নিচের কে কোনোদিনই অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন না? তো অপশনগুলোর মধ্যে মহাবীর ত্যাগী, সি রঙ্গরাজন, বাহমন রেড্ডি, এরা সবই হচ্ছে অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন। একমাত্র প্রণব মুখার্জি তিনি হচ্ছে অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন না। নেক্সট প্রশ্ন, ফিওর্ড উপকূল গড়ে ওঠে হিমবাহের কিসের ফলে? ক্ষয়কার্যে, বহন কার্যে, সঞ্চয় কার্যে নাকি ক্ষয় এবং সঞ্চয় কার্যে? তো
তো মনে রাখবে ফিয়র্ড উপকূল গড়ে ওঠে হচ্ছে হিমবাহের ক্ষয় কার্যের ফলে। নেক্সট প্রশ্ন, কোন জেলায় আর্টেজিও কূপ দেখা যায়? বাঁকুড়া, বীরভূম, নদিয়া নাকি এদের কোনোটি? তো মনে রাখবে আর্টেজিও কূপ সব থেকে বেশি দেখা যায় হচ্ছে বীরভূম জেলাতে। তো বৈষ্ণব, শাক্ত ও শৈব ধর্মের ত্রিধারায় ত্রিবেণী সঙ্গম হচ্ছে বীরভূমে রয়েছে। আর বীরভূম জেলার সদর দপ্তর সিউড়ি শহরে অবস্থিত। বোলপুর, রামপুরহাট এবং সাঁইথিয়া এই জেলার অপর তিনটি প্রধান শহর। নেক্সট প্রশ্ন, বানিহাল গিরিপথ কার কার সাথে সংযোগ স্থাপন করছে? শ্রীনগর জম্মু, শ্রীনগর লেহ, লেহ চীন নাকি এদের কোনোটিই নয়? তো মনে রাখবে বানিহাল গিরিপথটি রয়েছে হচ্ছে শ্রীনগর এবং জম্মু কাশ্মীরের মধ্যে। তো শ্রীনগর এবং জম্মুকে সংযোগ স্থাপন করে হচ্ছে বানিহাল গিরিপথ। তো বানিহাল পাস, গয়ংলা পাস, পীর পাঞ্জাল পাস এগুলো সবই হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মিশরের স্থানীয় বায়ু কি নামে পরিচিত? এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও বারবার পরীক্ষায় আসে প্রশ্নটা। তো অপশন হচ্ছে খানসিং, সিরন্ডো, হারমাট্টান নাকি এদের কোনোটিই নয়। এটা সিরিন্ডো না, এটা সিরক্ষ হবে। তো মিশরের স্থানীয় বায়ু হচ্ছে মনে রাখবে বলা হয় হচ্ছে খামসিন। তো মিশরের স্থানীয় বায়ুকে বলা হয় খামসিন। নেক্সট প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অর্থ কমিশন গঠিত হয় হচ্ছে 280 নম্বর ধারা অনুযায়ী। তো সংবিধানের 280 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন নিয়োগ করেন। অর্থ কমিশনগুলি একজন চেয়ারম্যান এবং 4 জন সদস্য নিয়ে গঠিত হয়। আর ভারতের কেন্দ্রীয় সরকার থেকে রাজ্যগুলি কী পরিমাণ অর্থ পাবে সেই সম্পর্কে কেন্দ্র সরকারকে পরামর্শ দান করাই হচ্ছে অর্থ কমিশনের প্রধান কাজ। নেক্সট প্রশ্ন, আরবিআই নিম্নলিখিত হারগুলির মধ্যে কোনটি নির্ধারণ করে না? তো অপশনগুলোর মধ্যে ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও এবং রেপো রেট এগুলো সবই আরবিআই নির্ধারণ করে। একমাত্র প্রাইম লেন্ডিং রেট এটা হচ্ছে আরবিআই নির্ধারণ করে না। নেক্সট প্রশ্ন, রায়তু বন্ধু প্রকল্প যাদের জন্য তৈরি হয়েছিল, অর্থাৎ এখানে প্রশ্নটা জানতে চাওয়া হচ্ছে যে রায়তু বন্ধু প্রকল্প কিসের সাথে সম্পর্কিত? পরিবহন, কৃষক, শিক্ষার্থী নাকি মহিলা ও শিশু? তো মনে রাখবে রায়তু বন্ধুর প্রকল্পটি হচ্ছে এটা কৃষকদের জন্য বানানো হয়েছিল। নেক্সট প্রশ্ন, বাক্যটি কার? মেন অ্যাট সাম টাইম আর মাস্টার্স অফ দেয়ার ফেটস। তো এই বিখ্যাত কথাটি বলেছিলেন হচ্ছে শেক্সপিয়ার, অপশন বি। নেক্সট প্রশ্ন, সানফ্লাওয়ার্স তৈলচিত্রটির শিল্পীর নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বারবার পরীক্ষায় আসে। তো মনে রাখবে সানফ্লাওয়ার্স তৈলচিত্রটি তৈরি করেছিলেন হচ্ছে ভ্যান গগ, অপশন সি। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কোন মহিলা কথাশিল্পী জ্ঞানপীঠ পুরস্কার পান? এটাও ভেরি ভেরি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বারবার পরীক্ষায় আসে, মোস্ট রিপিটেড প্রশ্ন। তো ভারতের প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তার নাম হচ্ছে আশাপূর্ণা, এটা দেবী হবে, বেদী না, আশাপূর্ণা দেবী। তো আশাপূর্ণা দেবী ছিলেন হচ্ছে একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার এবং শিশু সাহিত্যিক। তার প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা উপন্যাস ত্রয়ী 20 শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলির অন্যতম বলে বিবেচিত হয়। নেক্সট প্রশ্ন, মিনামাটা ব্যাধি কোথায় এবং কবে ঘটেছিল? তো মিনামাটা তোমাদের কিছুদিন আগেই পড়ানো হয়েছিল। তো মনে রাখবে মিনামাটা ব্যাধিটি হয় হচ্ছে পারদের দূষণের ফলে। যদি পারদ দূষণ হয় জলের মধ্যে তাহলে সেখান থেকে মিনামাটা রোগ হয়। তো মনে রাখবে এই মিনামাটা ব্যাধি ঘটেছিল হচ্ছে জাপানে 1955 সালে। তো মিনামাটা রোগ একটি স্নায়বিক রোগ যা পারদের বিষক্রিয়ার ফলে সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, চড়ুই পাখি নামে খ্যাত কে? অর্থাৎ চড়ুই পাখি কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি, মেজর জেনারেল রাজেন্দ্র সিংহকে চড়ুই পাখি বলা হতো। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো অশোক চক্রতে কটি স্পোক থাকে? তো আমাদের জাতীয় পতাকার মধ্যে যে অশোক চক্র থাকে মিললে, তো এখানে যে স্পোক থাকে এই স্পোক কতগুলি স্পোক থাকে এখানে?
তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, 24টি। তো অশোক চক্রতে মোট 24টি স্পোক থাকে। তো জাতীয় পতাকা তেরঙ্গার মাঝখানে অশোক চক্রকে উপস্থাপন করা হয়। এটির 24টি স্পোক রয়েছে এবং এটি 22শে জুলাই 1947 সালে গৃহীত হয়েছিল। এই সালটা ভালো করে মনে রাখবে যে 22শে জুলাই 1947 সালে এটা গৃহীত হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।